This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাসপোর্ট কাণ্ডে ধৃত পাকিস্তানি আজাদ মল্লিকের স্ত্রীর মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 2022 সালে ভালো করে শুনবেন। 2022 সালে বিরাটির ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার অগ্নিদগ্ধ দেহ। ইডি সন্দেহ করছে আজাদের পাকিস্তানি পরিচয় হয়তো জেনে ফেলেছিলেন তার স্ত্রী। পরিচয় জেনে ফেলাতেই কি স্ত্রীকে আগুনে পুড়িয়ে আজাদ হত্যা করে? এমনকি মেয়ের মৃত্যুর পরেও চুপ ছিল তার বাপের বাড়ির লোকেরা। কেন চুপ ছিল? আজাদ কি তাদেরকে ভয় দেখিয়েছিল? ডিটেল নেব। ইডির গোয়েন্দারা কি মনে করছেন সুজয়? দেখো, পাসপোর্ট মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্য ইডির হাতে এসছে যে 2022-এ বিরাটি যে বাড়িতে থেকে আজাদকে গ্রেপ্তার করা হয় সেখানেই তার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ পাওয়া গিয়েছিল বা অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত ঘোষণা করা হয়। কেন তার মৃত্যু হলো বা তাকে পুড়িয়ে মারা হলো সেই সন্দেহ ইডির তদন্তকারীদের দৃঢ় হচ্ছে। তার কারণ তারা গ্রেফতারের পর জানতে পেরেছে যে আজাদ আসলে পাকিস্তানের বাসিন্দা। সেক্ষেত্রে তার স্ত্রীও কি কোনোভাবে সেই পরিচয় জানতে পারার জন্যই তাকে হত্যা করে দিয়েছিল এবং পরবর্তীতে সেই ঘটনার তদন্তও কিন্তু এগোয়নি, সেই তথ্যও জানতে পেরেছেন। এবং আরো যে বিষয়টা ভাবাচ্ছে যে আজাদের শ্বশুর বাড়ির দিকে অর্থাৎ তার স্ত্রীর বাড়ির দিকের যারা রয়েছে তাদের সঙ্গেও আজাদ এখনো যোগাযোগ রেখে চলেছে এবং তারাও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি, কোনো অভিযোগ করেনি। সেক্ষেত্রেও কি সে তার পাকিস্তানি পরিচয় ব্যবহার করে কোনো ভয় বা হুমকি দিয়েছিল যে কারণে তারা কোনো বিষয়ে তারা মুখ খোলেনি, তারা চেপে গিয়েছে? এই প্রশ্নগুলোর দিকটা তারা পাসপোর্ট মামলা তদন্তের ক্ষেত্রে কিন্তু সামনে নিয়ে আসছেন এবং এই বিষয়গুলো তাদেরকে ভাবাচ্ছে যে কেন এই বিষয়গুলো হয়েছিল। ধন্যবাদ সুজয়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সেই ভয়ই এখন ভয়ঙ্কর। অতীতের ঘটনা দেখলে মনে তো ভয় বাড়বেই। মনে নেই ক্যানিং থেকেই তো গ্রেপ্তার হয়েছিল কাশ্মীরের জঙ্গি। তার আগে বাংলাদেশি জঙ্গি সাদ রাডি তো একসময় নাম বদলে ঘাঁটি গেড়েছিল এই বাংলাতেই। দেখুন প্রতিবেদন। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। সেই বর্ডারেই ধরা পড়ল শুক্রবার। কোচবিহারে কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন একজন। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়ক গাছ। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিলেন। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। পরে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। ধৃত সেলিম জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছিলেন দাদার সঙ্গে দেখা করতে। তার জন্য দালালদের মোটা টাকাও দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। বর্ডার পেরিয়ে একেবারে চুপচাপ সেদিয়ে মুর্শিদাবাদে 4 বছর ধরে। जो डे बिफोर यस्टरडे अरेस्ट हुआ उसको इमाम भत्ता मिल रहा है, वो मद्रासा का टीचर है। बंगाल इज नॉट सेफ। ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है। তাহলে বাংলায় ঘাপটি মেরে বিপদ। মনে নেই বাংলাদেশি জঙ্গি সাদ রাজি ধরা পড়ল কেরালে। এই বাংলাদেশি জঙ্গি নাম পরিবর্তন করে হলো সাপ শেখ, আর নাম তুলল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। আবার নাম তুলেছিল নওদা বিধানসভা এলাকাতেও। তাহলে দুটো বিধানসভার ভোটার লিস্টের নাম তুলে ফেললো বাংলাদেশি জঙ্গি, আর ডেরা বাঁধলো এই বাংলায়। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ। বিপদ বাড়ছে, কিন্তু প্রতিকার কি? আজকে বাংলা হচ্ছে সীমান্ত, এরপরেই বাংলাদেশ। সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিএসএফ এর। আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে তার কৈফিয়ত তৃণমূল সরকার দেবে কেন? 72টা বিএসএফ পোস্টের জন্য জমি চেয়েছে, আপনি দেননি কেন? কারণ কি? পশ্চিমবঙ্গ যদি সুরক্ষিত হয়, ভায়া পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষ সুরক্ষিত হয়, হোয়াট ইজ ইয়োর প্রবলেম?
আপনি কেন জমি দিচ্ছেন না আমরা প্রশ্ন করছি আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে, কারণ সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ যথাযথ দায়িত্ব পালন করছে না, আবার অন্য রাজ্য থেকেও কিছু আপত্তিকর লোকজন বাংলায় এসে ঢুকছে। চান যে 2026-এর ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশ রোহিঙ্গা থেকে ওই জায়গাগুলো দিয়ে যেখানে বেড়া নেই ঢুকুক, তারপরে তো টিএমসির জনপ্রতিনিধি আছে। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও। মুখ্যমন্ত্রী যখন পুলিশ প্রশাসনের কর্তাদেরকে সতর্ক করছেন, তখন খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পিস্তল এবং কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করে হেস্টিংস থানার পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদে 2 জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ফারাক্কা থানা এলাকা থেকে চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা, জালে একজন। আগ্নেয়াস্ত্র চোরাচালান রোধে বড় সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ। চীনা লোগো দেওয়া আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বহরমপুর থানার পুলিশ। নওদা পানুর এলাকা রেলগেট চত্বরে তল্লাশি অভিযান। এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। বাইক আটকে তল্লাশিতে উদ্ধার 7টি 7mm পিস্তল, 10 রাউন্ড কার্তুজ ও 13টি ম্যাগাজিন। এরপর হাবলু শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মুঙ্গের থেকে পিস্তলগুলি কিনে আনছিল জলঙ্গিতে। মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল তার বাড়ি বহরমপুরের নওদায়। সে একটি পিস্তল 35 থেকে 36 হাজার টাকায় বিক্রি করত। একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। এনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্তল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। মুর্শিদাবাদের ভরতপুরের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। একজনকে গ্রেফতার করে ভরতপুর থানা। ধৃতের নাম কালাম শেখ। তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। পিস্তল ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার হেস্টিংস থানার। এজেসি বোস রোডের উড়ালপুরের কাছ থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে মিলেছে একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা। এদিকে তপসিয়া রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 মোহাম্মদ ফাইভ ও মোহাম্মদ ফাইজ নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, 3 জনই একটি সন্দেহভাজন চক্রের অপারেটর, যাদের কাজ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা, তারপর শহরে দুর্বৃত্তদের কাছে বিক্রি করা। গত কয়েক মাসে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।